নমস্কার। আজকে ভিডিওটি ইনভেস্টমেন্ট নিয়ে। মূলত আমরা এই ভিডিওটিকে কয়েকটি ভাগে ভেঙেছি। প্রথমে ইনভেস্টমেন্টের বেসিক্স বা ফিলোসফি কী, ইনভেস্টমেন্টের পেছনে যে দর্শন, সেই দর্শনটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। দ্বিতীয়ত, আজ আমরা কি কি ইনভেস্টমেন্ট করতে পারবো, মানে ভেরিয়াস টাইপস অফ ইনভেস্টমেন্ট, কি কি ইনস্ট্রুমেন্টে আমরা ইনভেস্টমেন্ট করতে পারবো। এবং 3 নম্বরে আমরা আলোচনা করব ইনভেস্টমেন্ট আমরা কি করে করব, কি কি পদ্ধতি অবলম্বন করতে হয়। ইন্স্যুরেন্সের মতো কি কোনো এজেন্টকে ধরতে হয়, নাকি ব্যাংকে গিয়ে করব, নাকি পদ্ধতিটা কী। এবং শেষে আমরা আলোচনা করব যে ইনভেস্টমেন্ট করার আসল সময়টা কী, কখন ইনভেস্টমেন্ট করলে সবথেকে লাভজনক হওয়া যাবে। তো এটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে ডিসক্লেইমারের মতো একটা জিনিস বলে রাখি যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ওয়েলথ ক্রিয়েশন কিন্তু একটা দীর্ঘ যাত্রা। এই দীর্ঘ যাত্রাকে যারা থ্রিল বা অ্যাডভেঞ্চার হিসেবে নেবে তারা কিন্তু কয়েকদিন পরেই মার্কেটের ভোলাটিলিটি দেখে মার্কেট থেকে আউট হয়ে যাবে এবং আমাকে বা আমার মতো কাউকে তারা গালমন্দ করবে, বলবে যে শেয়ার বাজার বা মার্কেট বা ইনভেস্টমেন্ট একটা জুয়া, সাট্টা, এখানে ভাগ্যের খেলা চলে লটারির মতো ইত্যাদি। তাই আমাদেরকে সবার প্রথমে সময় এবং ধৈর্য, এই দুই অস্ত্রকে অর্জন করার পরই মাঠে নামতে হবে। মাঠে তো আমাদের নামতেই হবে, কারণ বর্তমানে ইনভেস্টমেন্ট কোনো অপশান নেই। আর ইনভেস্টমেন্ট একটা মাস্ট। যদি আমরা আমাদের ওয়েলথকে বা আমাদের যে অর্থ, সেই অর্থের যে ক্রয় ক্ষমতা বা মূল্যকে ধরে রাখতে চাই, তবে আমাদের ইনভেস্টমেন্ট ছাড়া আর কোনো পথ নেই। তাই ইনভেস্টমেন্ট একটা আবশ্যিক বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল ইনভেস্টমেন্ট কি। সহজ কথায় বলতে গেলে ইনভেস্টমেন্ট হলো একটি অ্যাসেট, আপনার তৈরি করা একটি অ্যাসেট, যে অ্যাসেট আপনি টাকা দিয়ে তৈরি করছেন এই উদ্দেশ্যে যে কিছু সময় পরে ওই অ্যাসেটটির গুণগত এবং পরিমাণগত বৃদ্ধি ঘটবে, মানে একটা গ্রোথ ঘটবে। তো ইনভেস্টমেন্টের সঙ্গে আরেকটি শব্দ জুড়ে আছে, সেটা হচ্ছে ম্যাজিক বলতে পারি আমরা, যে পাওয়ার অফ কম্পাউন্ডিং, অর্থাৎ চক্রবৃদ্ধির শক্তি। এটা মজার উদাহরণ দিয়ে তুলনা দেওয়া যেতে পারে যে ধরুন আপনি একটা বাজার থেকে মুরগি কিনলেন, সেই মুরগিটা কিছুদিন পরে ডিম পারলো, অনেক কটা ডিম পারলো, সেই ডিম কটা হয়ে গেল আপনার রিটার্ন, ইনভেস্টমেন্টের ইনিশিয়াল রিটার্ন। তারপরে ওই ডিমগুলো থেকে আবার কিছুদিন পর বাচ্চা হলো, সেই বাচ্চা বড় হয়ে আবার ডিম দিল, আবার ডিম থেকে বাচ্চা হলো, এই হচ্ছে। এইভাবে চলতে চলতে আপনার যে প্রথম একটি মুরগি আপনি কিনেছিলেন, সেই মুরগিটা শতাধিক মুরগিতে পরিণত হলো। তার সেই আপনি যদি এটা চালাতে পারেন, সেই শতাধিক মুরগির থেকে আপনার হাজার মুরগি লাখ মুরগিতে পরিণত হতে পারে। তাহলে এইটাই হচ্ছে ম্যাজিক অফ কম্পাউন্ডিং। তো যেটা আমরা মুরগির উদাহরণ থেকে দেখলাম, এবার যদি আপনি অঙ্কের উদাহরণ দেখেন তাহলে সেইটি আপনি নিজেও দেখতে পারবেন। আপনি মোবাইল খুলুন, মোবাইলের গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখুন মিউচুয়াল ফান্ড ক্যালকুলেটর উইথ স্টেপ আপ। লিখলেন, প্রথমেই দেখবেন চলে আসবে এসবিআই সিকিউরিটিসের স্টেপ আপ এসআইপি ইনভেস্টমেন্ট ক্যালকুলেটর। ক্লিক করুন। ক্লিক করলেই পেজ খোলার পরে যে পেজটা আমরা দেখতে পাবো, প্রথমে দেখবেন ইনিশিয়াল অ্যামাউন্ট আছে। ইনিশিয়াল অ্যামাউন্টের বাই ডিফল্ট 10,000 করা আছে, সেখানে আমি 1,000 করে করলাম। তারপরে এক্সপেক্টেড রিটার্ন এখানে 12% দেওয়া আছে স্ট্যান্ডার্ড, যেটা সাধারণত ইন্ডেক্স ফান্ডেই পেয়ে থাকা যায়। এখানে আমরা একটু অপটিমিস্টিক হয়ে এখানে আমরা 15% লিখি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডরা 15% মোটামুটি দিয়ে থাকে। আর অ্যানুয়াল স্টেপ আপ আমরা 10% করলাম। অর্থাৎ স্টেপ আপ বিষয়টা একটু বলি, যে ধরুন আপনি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 1,000 টাকা করলেন, প্রত্যেক বছরে আপনি সেই 1,000 টাকার 10% আপনি পরের বছর অ্যাড করবেন। অর্থাৎ 1,000 টাকা 10% হচ্ছে আপনার 100 টাকা। প্রত্যেক বছর আপনি আপনার এই 1,000 টাকার সঙ্গে 100 টাকা বাড়ালেন, পরবর্তীতে আবার 1,100 টাকার 10% বাড়াতে হবে, মানে আপনার সামর্থ্য এবং সময় অনুযায়ী।
সেইভাবে আপনি যদি 10% করে প্রত্যেক বছর বাড়াতে থাকেন তাহলে দেখা যাক আমাদের অ্যামাউন্টটা কি দাঁড়ায়। আর ধরে নিলাম আপনার বয়স 25 বছর, তাহলে আপনার হাতে প্রচুর সময় রয়েছে। সেই সময় অনুযায়ী আপনি প্রথমে ধরুন 15 বছর ইনভেস্ট করে আমি দেখি অ্যামাউন্টটা কি দাঁড়ায়। তাহলে আমরা ইনভেস্টমেন্ট করছি 15 বছরের, এক্সপেক্টেড রিটার্ন আমরা 15% দিয়েছি। সেখানে আমাদের ইনভেস্টমেন্ট দেওয়া আছে 3,81,000, সেটা গিয়ে হলো টোটাল অ্যামাউন্ট 11 লক্ষ। আমরা নিচে যে চার্টটা দেখছি, সবুজ লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, এবং যে হকি স্টিকের মতো নীল কালারের একটি রেখা উঠে গেছে, এটা হচ্ছে আপনার প্রফিট। এবার আমরা আরেকটু দেখি 15 বছরের জায়গায় যদি আমরা 20 বছর করে দিই আমাদের ইনভেস্ট অ্যামাউন্টের হরাইজনটা, তাহলে কি দাঁড়াচ্ছে দেখবেন। এটা গিয়ে দাঁড়ালো প্রায় তার ডবল হয়ে গেল 27 লক্ষ টাকা। আপনি সেই 1,000 টাকা দিয়ে শুরু করেছিলেন, সেটা 20 বছর পরে গিয়ে 27 লক্ষ টাকার একটা কর্পাস তৈরি করলো। এই 20 বছরকে যদি আপনি 25 বছর করে দেন তাহলে দেখা যাক কী দাঁড়াচ্ছে। তাহলে সেই টাকাটাই আপনার গিয়ে দাঁড়ালো 65 লক্ষ টাকা। এই 25 বছরকে যদি আপনি 30 বছর করে দেন তাহলে দেখা যাক কী দাঁড়াচ্ছে। 30 বছর করার পর গিয়ে দেখালো 1,50,22,270 টাকা। অর্থাৎ 30 বছর আগে যে টাকা আপনি শুরু করেছেন 1,000 টাকা দিয়ে, সেই অ্যামাউন্টটা 30 বছর পরে গিয়ে 1.5 কোটি টাকায় দাঁড়ালো। এবং এই যে চার্টটা দেওয়া আছে সেই চার্টটা থেকে দেখতে পাচ্ছেন যে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের যে কনসেপ্ট সেটা কিভাবে কাজ করে। আপনি যদি আপনার অ্যাক্টিভ ইনকামকে বাড়াতে পারেন এবং সেই ইনকামের থেকে ইনিশিয়াল যে ইনভেস্টমেন্টের পরিমাণ আমরা দেখিয়েছিলাম 1,000 টাকা, সেটাকে যদি আপনি একটু বাড়াতে পারেন তাহলে একটা সম্ভাবনা তৈরি হবে। সেটা কি? সে হয়তো আপনাকে একটা লোক রাখতে হবে। কি কাজ হবে সেই লোকের? সেই লোকের কাজ হবে আপনার টাকা গোনা, বা মজার করাই বলতে পারি যে আপনার ওয়েলথকে ম্যানেজ করার জন্য হয়তো আপনার একটা লোক রাখতে হবে। দ্বিতীয় প্রশ্ন ছিল যে ইনভেস্টমেন্টের রকম বা কয় প্রকারের ইনভেস্টমেন্ট হয়, কীভাবে ইনভেস্টমেন্ট করা যায়, ভেরিয়াস টাইপস অফ ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট অনেক প্রকারের হয়, কিন্তু আমার মতো বা আপনার মতো রিটেল ইনভেস্টরদের জন্য যে ইনভেস্টমেন্ট অপশানগুলি খুব প্রচলিত সেইগুলি আজকে আলোচনা করব। প্রথমে আমাদের মনে আসে যে চিরাচরিত যে পদ্ধতি, সেটা হচ্ছে রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করা। রিয়েল এস্টেট বলতে আমরা কী বুঝি? রিয়েল এস্টেট বলতে মূলত জমি জমা জায়গা, বাড়ি, ঘর, ফ্ল্যাট, এইসব হচ্ছে রিয়েল এস্টেটের মধ্যে পড়ে। এই রিয়েল এস্টেট থেকে আপনি দুই ধরনের রিটার্ন জেনারেট করতে পারেন। এক হতে পারে, ধরুন আপনি একটা বাড়ি কিনলেন বা একটা জমি কিনলেন, সেই জমিকে আপনি ভাড়া দিলেন, ভাড়া থেকে যে ইনকাম এলো সেটা একটা আপনার কাছে রেন্টাল ইনকাম হিসাবে থাকলো। আর হতে পারে দ্বিতীয় আমাদের যে ইনভেস্টমেন্ট অপশনের কথা মনে পড়ে, সেটা হচ্ছে জুয়েলারি। আমাদের ঠাকমা বা দিদিমারা যে এটা করে এসেছে আদিকাল থেকে, যে তারা টাকা পেলেই সোনার গহনা বা ইত্যাদি কিনে রাখতো। কিন্তু আমার ব্যক্তিগত মতে এই যে অপশানটা, এই অপশানটা কিন্তু খুব একটা ভালো না। কারণ আপনি যদি এখন আপনার কষ্টার্জিত টাকা দিয়ে ইনভেস্টমেন্ট হিসাবে জুয়েলারি কেনেন বা বানান, তাহলে সেই জিনিসটা যখন আপনি বাজারে বিক্রি করতে যাবেন তখন কিন্তু ওর থেকে জিএসটি কাট হবে, ওর থেকে মেকিং চার্জ কাট হবে। তাহলে এত কিছু বাদ দেওয়ার পরে আপনার যে ভ্যালু থাকবে তার থেকে অনেকটাই কিন্তু মাইনাস হয়ে যাবে। তাছাড়া এই জুয়েলারি বাড়িতে এলে তার একটা সেফটি ইস্যু থাকে। এটা আমার ব্যক্তিগত মত বললাম, বাদবাকি আপনাদের বিষয়। 3 নম্বর অপশানে আসতে পারে আমাদের ফিক্সড ডিপোজিট। খুব নিরাপদ। ফিক্সড ডিপোজিট যে কোনো ব্যাংকে গিয়ে হতে পারে, যে কোনো ব্যাংকে গিয়ে আপনি ফিক্সড ডিপোজিট করতে পারেন। বয়স এবং সময়সীমা অনুযায়ী 6 থেকে 8% পর্যন্ত আপনি ফিক্সড ডিপোজিটে রিটার্ন পেতে পারেন। চতুর্থত, আপনি পিপিএফে ইনভেস্টমেন্ট করতে পারেন। এখানে 7.1% রেট অফ ইন্টারেস্ট দেওয়া হয়। যে কোনো ব্যাংকে গিয়ে আপনি করতে পারবেন। এখানে ট্যাক্স বেনিফিট আছে। 500 থেকে 1.5 লাখ পর্যন্ত আপনি বছরে ইনভেস্টমেন্ট করতে পারবেন।
তবে এখানে 15 বছরের লক ইন থাকে। পার্শিয়াল উইথড্রল আপনি কিন্তু 7 বছর পর থেকে করতে পারবেন। পঞ্চমে আমরা বলতে পারি এনপিএস বা ন্যাশনাল পেনশন সিস্টেম। এখানে আপনার যে টাকা ইনভেস্টমেন্ট করবেন সেটা মার্কেট লিঙ্কড, কিন্তু এখানে আপনার টাকাটা মার্কেটে খাটানো হবে এবং সেখান থেকে আপনি আপনার রিটায়ারমেন্টের সময় কিছু লামসাম পাবেন এবং আপনার সারা জীবন পেনশনের ব্যবস্থা এখানে থেকে পাওয়া যায়। 18 থেকে 70 বছর পর্যন্ত সমস্ত ভারতীয়রা এখানে ইনভেস্ট করতে পারবে। এবং ষষ্ঠত আমরা বলতে পারি ইউলিপ। ইউলিপ মানে হচ্ছে ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যান। এটা একটা ফিনান্সিয়াল প্রোডাক্ট যেখানে ইন্স্যুরেন্সের কভারেজও আছে প্লাস ইনভেস্টমেন্টের পোটেনশিয়ালও আপনি পাবেন। সপ্তমত আমরা বলতে পারি বন্ড। বন্ডটা সাধারণত দু প্রকারের হয়ে থাকে, কর্পোরেট বন্ড এবং গভর্নমেন্ট বন্ড। আপনি আসলে বন্ডের মাধ্যমে সরকারকে বা কোনো কোম্পানিকে তাদের চাহিদা অনুযায়ী টাকা ধার দিচ্ছেন এবং সেই ধারের বদলে একটা ফিক্সড রেট অফ ইন্টারেস্ট আপনি পাচ্ছেন নির্দিষ্ট সময় অন্তর অন্তর, এবং যখন ম্যাচুরিটি হবে আপনার অ্যামাউন্ট ক্যাপিটালটা আপনাকে ফেরত দেওয়া হবে। অষ্টমত আমরা বলতে পারি মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড বর্তমানে রিটেল ইনভেস্টরদের মধ্যে খুবই জনপ্রিয়। এখানে যে ফান্ড হাউসে আপনি মিউচুয়াল ফান্ড করবেন সেখানকার ফান্ড হাউসরা কয়েকজন ফান্ড এক্সপার্ট, ফিনান্সিয়াল এক্সপার্টকে রাখে। তারা আপনার টাকা আমার বা আরও কয়েক ইনভেস্টরদের কাছ থেকে টাকা পুল ইন করে এবং সেই জমা টাকা তারা বিভিন্ন ফিনান্সিয়াল প্রোডাক্টে ইনভেস্ট করে, সেটা ইকুইটি, শেয়ার, বন্ড ইত্যাদি হতে পারে। এবং সেখান থেকে যে লাভটা তারা আনে সেই লাভ থেকে তারা তাদের কমিশনটা এবং বা যেটাকে আমরা এক্সপেন্স রেশিও হিসাবে জানি, তারা তাদের কার্ড বা কমিশনটা ওখান থেকে রেখে দেয় এবং বাদ বাকি যে লভ্যাংশ আমাদের ইনভেস্ট করা বা আপনার ইনভেস্ট করা অ্যামাউন্টের রেশিও অনুযায়ী আমাদেরকে ফেরত দেয়। এবং শেষে আমরা বলতে পারি স্টকস এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে একটি পার্থক্য, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে এক্সপার্টরা সিদ্ধান্ত নেন যে আপনার টাকা নিয়ে তারা কোথায় ইনভেস্ট করবে, আর স্টকের ক্ষেত্রে আপনি নিজেই আপনার ফান্ড ম্যানেজার। আপনি কোন শেয়ার কখন কিনবেন, কত অ্যামাউন্টে কিনবেন, কত কোয়ান্টিটি কিনবেন সেটা আপনিই ঠিক করবেন এবং যে কখন বেচবেন সেটাও আপনি ঠিক করবেন। তবে ব্যক্তিগত মত হচ্ছে আমার যে আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে আপনি যাত্রা শুরু করুন মিউচুয়াল ফান্ড দিয়ে, এবং যদি আপনার এক্সপার্টাইজ আপনি অর্জন করে থাকেন তাহলে আপনি স্টকে নামতে পারেন, অথবা আপনি উভয়ই একসাথে নামতে পারবেন। আপনার টাকা ইনভেস্ট করার আগে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারকে পরামর্শ নিয়ে নেবেন। এবং শেষে একটু বলে রাখি যে ক্রিপ্টোকারেন্সি একটা জিনিস বর্তমানে শোনা যাচ্ছে খুব, যেটা ডিজিটাল কারেন্সি। এখানেও কিন্তু অনেক ইনভেস্টররা তাদের ইনভেস্টমেন্টের যে অ্যামাউন্ট, তার অ্যামাউন্টের কিছু পার্সেন্টেজ কিন্তু তারা এখানেও ইনভেস্ট করছে। যে 10খানি ইনভেস্টমেন্ট টাইপস নিয়ে আলোচনা করা হলো, এইগুলি ছাড়াও আরও অনেক প্রকারের ইনভেস্টমেন্ট টাইপস কিন্তু রয়েছে। তো আমাদের বর্তমানে রিটেল ইনভেস্টরদের পক্ষে এই যেগুলো আলোচনা করা হলো এইগুলি সাধারণত প্রচলিত। তো আমাদের পরবর্তী প্রশ্ন ছিল যে আমরা ইনভেস্টমেন্ট কিভাবে করব। ইনভেস্টমেন্ট যে 10টি বিষয় নিয়ে আলোচনা করা হলো তার বেশিরভাগগুলি কিন্তু আমরা সরাসরি ব্যাংকে গিয়ে, পোস্ট অফিসে গিয়ে আমরা করতে পারি। আর মিউচুয়াল ফান্ড এবং স্টকে আমরা যদি ইনভেস্ট করতে চাই তার উপায় হচ্ছে বর্তমানে যেটা খুবই প্রচলিত এবং জনপ্রিয়, সেটা হচ্ছে যে কোনো ডিসকাউন্ট ব্রোকারসদের অনলাইন যে প্ল্যাটফর্মগুলি রয়েছে সেইগুলির মধ্যে যে কোনো একটি আমি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে আমি আমার আধার লিঙ্ক করে ডিম্যাট অ্যাকাউন্ট করে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করব এবং শুরু করে দেবো। এই অনলাইন ব্রোকারেজ যারা হাউস রয়েছে তাদের প্ল্যাটফর্মগুলির মধ্যে কয়েকটি আমি নাম বলতেও পারি, যেরকম আমাদের গ্রো, জিরোধা, অ্যাঞ্জেল ওয়ান, ধন, 5 পয়সা, এম স্টক ইত্যাদি। তো আপনারা এই বিষয়ে যদি চান এই বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করতে পারবো। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি ছিল যে কখন ইনভেস্টমেন্ট করলে ভালো হয় বা কোনটি ইনভেস্টমেন্ট করার সবথেকে উপযুক্ত সময়। এর উত্তর দিতে গিয়ে রমেশ দামানিজির লেখার একটি কথা আমি বলবো, যে উনি দেবিনা মেহরার একটি বইয়ের
ফরওয়ার্ডে লিখছেন যে আমি ওনার কথাই আমি বলছি যে কোট, আমি অনেক মার্কেট ভেটারেন্সদের কাছে প্রশ্ন করেছি যে কোন দশকটি ইনভেস্টমেন্ট করার পক্ষে সবথেকে উপযুক্ত দশক ছিল। ওনাদের আমি বলেছি যে এটা কি 1990-এর দশক ছিল, যখন মনমোহন সিং লিবারালাইজেশন চালু করেছিলেন ভারতের অর্থনীতিতে, নাকি 2000 সাল ছিল যখন ডটকম বাবল হয়েছিল, নাকি 2014 সাল ছিল যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিল? তখন বেশিরভাগ ব্যক্তিরাই, মার্কেট ভেটারেন্স বা দিগ্গজ ব্যক্তিরাই উত্তর দিয়েছিলেন যে আগামী দশকই হচ্ছে ইনভেস্টমেন্ট করার জন্য উপযুক্ত সময়। এই কথার দ্বারা উনি বোঝাতে চেয়েছেন যে আজকে যদি 2025 সালে আমরা বলি যে আগামী দশক হচ্ছে ইনভেস্ট করার জন্য উপযুক্ত সময়, 2035 সালে গিয়েও কিন্তু একই কথা বলা হবে, আগামী দশক হচ্ছে ইনভেস্টমেন্ট করার উপযুক্ত সময়। এবং 2035 সালে গিয়ে বলা হবে, 2045 সালে গিয়েও বলা হবে যে আগামী দশক হচ্ছে ইনভেস্টমেন্ট করার উপযুক্ত সময়। এর অর্থ এটাই যে এখন যদি মার্কেট খোলা থাকে, আপনি এখনই চাইলে ইনভেস্টমেন্ট করলে সেটাই হবে ইনভেস্ট করার সবথেকে উপযুক্ত সময়। মার্কেট বিভিন্ন সময়ে বিভিন্ন রকম বিহেভ করে, কিন্তু লং টার্মে সব সময় মার্কেটে ইনভেস্টমেন্ট করার পক্ষে উপযুক্ত সময় ছিল, আছে এবং থাকবে। ভিডিও যখন শুরু করেছিলাম তখন ডেফিনেশন দিতে গিয়ে ইনভেস্টমেন্টের আমরা কিন্তু বলেছিলাম যে আপনার অ্যাসেট কিন্তু ওভার টাইম গ্রো করে, অর্থাৎ আপনার ইনভেস্টমেন্টকে সময় দিতে হবে। তা আপনি যখন ইনভেস্টমেন্টের ফিল্ডে নামবেন তখন অবশ্যই 3টে জিনিস আপনাকে করতে হবে, যাতে আপনি আপনার ইনভেস্টমেন্টে হাত না দেন, কোনো পরিস্থিতিতেই যেন আপনার ইনভেস্টমেন্টে আপনার হাত না দিতে হয়। প্রথম জিনিসটা কি, সেটা হচ্ছে আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যের কথা চিন্তা করে আপনাকে অবশ্যই 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 1 লাখ, 1 কোটি আপনার সামর্থ্য অনুযায়ী একটা অবশ্যই মেডিকেল ইন্স্যুরেন্স করে রাখা উচিত, হেলথ ইন্স্যুরেন্স বা মেডিকেল ইন্স্যুরেন্স। না হলে হঠাৎ করে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট কিন্তু আপনাকে তুলে নিতে হবে, তখন হয়তো মার্কেট কেমন থাকে কেউ জানে না। দ্বিতীয়ত, অবশ্যই একটা টার্ম ইন্স্যুরেন্স করে রাখতে হবে। টার্ম ইন্স্যুরেন্স অর্থাৎ ডেথ ইন্স্যুরেন্সও বলে থাকি আমরা। যদি আপনার, ঈশ্বর না করুন, আপনার হঠাৎ করে কিছু হয়ে যায়, মৃত্যুর মতো কোনো ঘটনা, তাহলে আপনার পরিবার জন্য নিঃস্ব না হয়ে যায়। তার জন্য আপনার বয়স যদি এখন বর্তমানে 25 বছর হয়ে থাকে, তাহলে আপনি 5,000 টাকার নিচে 1 কোটি টাকার একটি টার্ম ইন্স্যুরেন্স করে রাখতে পারবেন। তো এই টার্ম ইন্স্যুরেন্স যদি করে রাখেন তাহলে আপনার পরিবার আপনার অনুপস্থিতিতে তারা সচ্ছল অবস্থায় থাকতে পারবে। এবং তৃতীয়ত এবং শেষ যে ফান্ডটি আপনাকে তৈরি করতে হবে সেটা হচ্ছে ইমার্জেন্সি ফান্ড। ইমার্জেন্সি ফান্ড কি? ধরুন আপনার মাসিক যা ইনকাম, সেই ইনকামের কয়েক মাস, অর্থাৎ 6 মাস হতে পারে, 12 মাস, আইডিয়ালি 12 মাস, সেই অ্যামাউন্টটা আপনি সেভ করে রাখুন। যদি আপনার 30,000 টাকা মাসিক ইনকাম হয় তাহলে আপনি 3×36 অর্থাৎ 3,60,000 টাকা আপনি লিকুইড হিসাবে রেখে দিন ব্যাংকে বা এমন কোনো স্থানে যেখানে আপনি চাইলেই সঙ্গে সঙ্গে 1 ঘন্টার মধ্যে আপনার টাকা যেন আপনার সেভিংস অ্যাকাউন্টে চলে আসে। না হলে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট জার্নি খুব সহজ হবে না। তাই এই 3টি বিষয় মাথায় রেখে তবেই আপনি ইনভেস্টমেন্টের ফিল্ডে নামবেন, তবেই আপনার ইনভেস্টমেন্ট ফুলে ফলে ভরে উঠবে। নমস্কার। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আমরা যে বিষয়গুলো আজকে আলোচনা করলাম তার একটি বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। নমস্কার।